হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে 1000 ম্যাথ প্র্যাকটিস ক্লাসে আজকে আমরা চলে এসেছি ক্লাস 12-এ। তো ক্লাস 11 অবধি আমাদের টোটাল 186টি প্রশ্ন আমরা সলভ করেছি। সরি, 186 না, 206 অবধি প্রশ্ন আমরা সলভ করেছি। তো আজকে আমরা 207 থেকে স্টার্ট করব। তো কোনো রকম কোনো কথা না বাড়িয়ে চলে আসি ডাইরেক্ট প্রশ্নে। ইয়েস, কোশ্চেন নাম্বার 207 কী বলা হয়েছে? দুটি নল এ এবং বি দ্বারা একটি জলাধার যথাক্রমে 60 মিনিট ও 48 মিনিটে ভর্তি হয়। খুব ভালো কথা। তাহলে দুটি নল, একটি হচ্ছে এ নল এবং অপরটি হচ্ছে বি নল। এ নল দিয়ে বলা হয়েছে 60 মিনিটে এবং বি নল দিয়ে 48 মিনিটে একটি জলাধার ভর্তি হচ্ছে। তাহলে 60 আর 48-এর এলসিএমই হবে কি টোটাল জলাধারটির ক্যাপাসিটি, আর 60 আর 48-এর এলসিএম কত হবে? 240। তাহলে 240 হচ্ছে জলাধারের ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক। তাহলে 240/60 হচ্ছে এ নলের এফিসিয়েন্সি, দ্যাট ইজ 4, আর 240/40 দ্যাট ইজ 5 হচ্ছে বি নলের এফিসিয়েন্সি। এবার কি বলা হলো, মানে দুটি নল একসাথে চালু করার ঠিক কত সময় পরে বি নলটিকে বন্ধ করতে হবে যাতে সম্পূর্ণ জলাধারটি ভর্তি হতে 30 মিনিট সময় লাগে। এটা যত না কত সময় পরে বি নলটিকে বন্ধ করতে হবে। আচ্ছা, ধরলাম যে এ আর বিকে চালু করা হয়েছে এবং একসাথে এন টাইম অবধি তারা চললো, এন টাইম অবধি তারা একসাথে চললো। তারপর বি নলকে কী করা হলো? বন্ধ করা হলো। তাহলে এ আর বি যদি এন টাইম অবধি চলে, তাহলে এ আর বি দেখতে পাচ্ছি 4 + 5 9 ইউনিট। কত? 9 ইউনিট কাজ করছে, 9 ইউনিট জল ভর্তি করছে। কত সময়? তারা একসঙ্গে কাজ করছে, মানে 1 মিনিটে। বলবে হ্যাঁ দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা দেখছি, আমি দেখেছি এন মিনিটে তারা একসঙ্গে চলেছে। তাহলে এন মিনিট তারা কতটা জল ভর্তি করবে? না 9 ইউনিট। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এন ইউনিট, এন টাইম পরে বা এন মিনিট পরে আমি বিকে বন্ধ করেছি। তাহলে তখন কে কাজ করেছে? তখন এ কাজ করেছে। তাহলে এ কতক্ষণ কাজ করেছে? বলেছি জলাধারটি ভর্তি 30 মিনিটে। তার মানে এ 30 - n একা কাজ করেছে, 30 - n মিনিট একা কাজ করেছে। তাহলে 30 - n মিনিটে সে কতটা জল ভর্তি করেছে? না 30 - n ইন্টু, তার এফিসিয়েন্সি কত? 4। তাহলে 30 - n × 4 এটি হচ্ছে এ দ্বারা ভর্তি জলের পরিমাণ, আর তারা একসঙ্গে 9 ইউনিট জল ভর্তি করেছিল, আর টোটাল হচ্ছে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, দ্যাট ইজ 240। তাহলে এখান থেকে আমরা এনের ভ্যালু পেয়ে যাব। কত পাচ্ছি এখানে? 120 - 4n + 9n, মানে 5n + 120 = 240। আর প্লাস 120 ওপারে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে। আর 240 - 120 দ্যাট ইজ 120। তাহলে এনের ভ্যালু কত পেয়ে গেলাম? 24। তাহলে 24 মিনিট পরে কী করা হয়েছিল? ট্যাঙ্কটিকে বন্ধ করা হয়েছিল। সরি, কাকে বন্ধ করা? বি নলটিকে বন্ধ করা হয়েছিল। তার মানে 24 মিনিট তারা একসঙ্গে কাজ করেছিল। নির্ণয় আনসার হয়ে গেল কি? অপশন ডি। চলে যাই পরের প্রশ্নে। বলা হয়েছে একটি জিনিসের ধার্য মূল্য 1050 টাকা। একজন গ্রাহক 798 টাকা দিয়ে দুটি ক্রমাগত ছাড়সহ দ্রব্যটি ক্রয় করে। তাহলে গ্রাহককে দেখলো জিনিসটির দাম ঝোলানো আছে 1050 টাকা। তাহলে 1050 টাকা হচ্ছে মার্ক প্রাইস। এবার দেখো কী বলা হলো না, গ্রাহকটিকে দুটি ক্রমাগত ছাড় দেওয়া হয়েছে। প্রথম একবার ছাড় দেওয়া হলো, তারপর আরেকবার ছাড় দেওয়া হলো, এবং এই দুবার ছাড় দেওয়ার পরে সেই জিনিসটি পেলো কত টাকায়? না 798 টাকা। বলা হয়েছে প্রথম ছাড়ের পরিমাণ হচ্ছে 20%। তাহলে দ্বিতীয় ছাড়ের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে দেখো যখন 1050 টাকা আমি ধরলাম কি একবারই ছাড় দেওয়া হয়েছে, তাহলে 1050 টাকা জিনিসটির কি মার্ক প্রাইস। এবার এর উপর 20% ছাড় দেওয়া হলো। 20%-এর ফ্র্যাকশন মূল্য কত? না আমরা জানি 20% মানে হচ্ছে 5-এ 1। 5 টাকা জিনিসের উপর 1 টাকা ছাড় দেওয়া হয়। তাহলে কত টাকায় সে পায় জিনিসটা? না 5-এর জিনিস সে পেলো কত? না 1 টাকা কমে পেলো, মানে 4-এ পেলো। তাহলে 1050-র 4-এর 5 করলে আমি কত পাবো? 1050-র 4-এর 5 করলে আমি পাবো, দেখো এখানে কত পাচ্ছি? 210 × 4, তার মানে হচ্ছে 840। তার মানে আলটিমেট 1050-এর জিনিসটা আমি একবার 20% ডিসকাউন্ট দিলে 840 টাকায় পাই। ইটস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। কিন্তু দুঃখের বিষয়, এর ওপর সুখের বিষয়, সরি দুঃখের বিষয় নয়, আরেকবার ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, দোকানদারকে আরেকটা ছাড় দেওয়া হয়েছে এবং তারপরে 798 টাকায় জিনিসটি পেয়েছে। তার মানে এখন 840 হয়ে গেল কি মার্ক প্রাইস, আর 798 হয়ে গেল কি সেলিং প্রাইস। তাহলে এদের মধ্যে ডিফারেন্সই হবে কি? না ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট কত দেওয়া হচ্ছে দেখি একবার। ডিসকাউন্ট কত দেওয়া হচ্ছে? 840 থেকে 798 বিয়োগ করলে কত হচ্ছে? 42, হ্যাঁ কি না? তাহলে 42 ডিসকাউন্ট দিচ্ছে কার ওপর? না মার্ক প্রাইসের ওপর, 840-এর ওপর। তাহলে পার্সেন্টেজ করলে কত হবে দেখে নাও। 42 এখানে কত? 2, মানে 20, আর এখানে হচ্ছে 5। তার মানে 5% ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেকেন্ড টাইম। তার মানে অপশান কী হবে? এ হবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল কীভাবে এই ধরনের প্রশ্নের সমাধান করা হয়। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 209 কী বলা হয়েছে? না দুটি পাত্রে যথাক্রমে 5:2 এবং 3:1 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণ আছে। খুব ভালো কথা। তাহলে দুটি পাত্র হলাম, একটি এ পাত্র একটি বি পাত্র, এবং এ পাত্রে
কী বলা হচ্ছে দুধ আর জল, তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও বলা হয়েছে কত না মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে 5:2 এবং বি পাত্রে মিল্ক আর ওয়াটারের রেশিও কত না বি পাত্রে মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে কত না 3:1। এবার এই দুটো পাত্র থেকে সমান পরিমাণ দুটি মিশ্রণের সমান পরিমাণে একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত কত, তার ধরলাম আর একটা পাত্র সি পাত্র, তার মধ্যে এই এ পাত্র থেকে কিছুটা এবং বি পাত্র থেকে কিছুটা এবং এই কিছুটার পরিমাণ যেন সমান হয়। তার মানে এ পাত্র থেকে যত কোয়ান্টিটি মিশ্রণ নেবো বি পাত্র থেকে সেম কোয়ান্টিটি মিশ্রণ নিয়ে সি পাত্রে কী হলো ঢালা হলো এবং সি পাত্রে আমাকে মিল্ক আর ওয়াটারের রেশিও নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আলটিমেট 5:2 মানে টোটাল 7 ইউনিট কী আছে মিশ্রণ আছে, এখানে 3:1 তার মানে টোটাল 4 ইউনিট মিশ্রণ আছে। তাহলে 7 আর 4 কি ইকুয়াল না ইকুয়াল না, তাহলে কি ইকুয়াল বানাও, আমাকে ইকুয়াল কোয়ান্টিটি মিশ্রণ নিতে হবে। তার মানে 7কে 4 দিয়ে গুণ করে দাও আর 4কে 7 দিয়ে গুণ করে দাও, গল্প শেষ। 7কে 4 দিয়ে গুণ করলে 5কেও 4 দিয়ে গুণ করতে হবে আর 2কেও 4 দিয়ে গুণ করতে হবে, ইটস নট ইট। সিমিলারলি এখানে 3কেও 7 দিয়ে গুণ করতে হবে আর 1কেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার দেখো আলটিমেট এখানে 7 × 4 28 হলো, তাহলে 28-এর মধ্যে মিল্ক কত হলো 20 আর এখানে ওয়াটার কত হলো 8। এখানে দেখো 3 × 7 = 21, এখানে কত 7। তাহলে আলটিমেট এদের যদি আমি এই পাত্রে সি পাত্রে মিক্স করি তাহলে এখানেও 28 ইউনিট এখান থেকেও 28 ইউনিট আসছে, তাহলে মিল্ক কতটা আসছে এখানে 20 এখানে 21, তাহলে কত আসছে 41। এখানে ওয়াটার কত আছে 8, এখানে কত আছে 7, তাহলে ওয়াটার কত হলো না 15। তাহলে নতুন পাত্রে মিল্ক ওয়াটার রেশিও পেয়ে গেলাম 41:15, অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল? বলবে হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্নে চলে যাই। একজন কাপড় ব্যবসায়ী তার অর্ধেক কাপড় 20% লাভে, বাকি কাপড়ের অর্ধেক 20% লোকসানে এবং বাকিটা ক্রয়মূল্যে বিক্রি করেন। খুব ভালো কথা। তাহলে ধরলাম যে তার কাছে যে কাপড় ছিল তার ক্রয়মূল্য অ্যাকচুয়ালি 100, তাহলে 100 টাকার কাপড় সে বিক্রি করছে। তাহলে এই 100-র প্রথম অংশ মানে ফার্স্ট হাফ কী করছি, তাহলে প্রথম অর্ধেক যদি আমি এর নিই কাপড় থেকে যদি অর্ধেক নিই তাহলে অর্ধেকের সিপি কত হবে 50। বলা হলো এই অর্ধেক 20% লাভে বিক্রি করা হয়েছে, তাহলে 20% লাভে যদি বিক্রি করি তাহলে 20% 50-এর ওপর 20% কত হয়, 20% মানে আমরা সবাই জানি যে 1/5, তাহলে 50-এর 1/5 মানে হচ্ছে 10 প্রফিটে বিক্রি করা হয়েছে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। এবার বললো বাকি কাপড়ের অর্ধেক, তাহলে 50 অলরেডি আমি বিক্রি করে ফেলেছি, তাহলে বাকি কত পড়ে আছে 50। এবার সেই 50-এর সেকেন্ড হাফ, সেই 50-এর হাফ কী করা হলো, সেই 50-এর হাফ করা হলো 20% লোকসানে। তাহলে বাকি যে হাফ 50-এর হাফ মানে কত 25 কোয়ান্টিটি এবং তার কস্ট প্রাইস কত হবে 25ই হবে এবং সেটি কী করা হলো 20% লোকসান। 20% লোকসান মানে 20% ফ্র্যাকশন হলো এখানেও 1/5 কিন্তু লোকসান, দুঃখের বিষয়। তার মানে 25 টাকায় 5 টাকা লোকসান, তাহলে 5 টাকা লোকসানে বিক্রি করা হলো। আর লাস্ট যে হাফ পড়ে আছে মানে লাস্ট হাফ মানে হচ্ছে আমার কত পড়ে আছে আলটিমেট না আর 25 পড়ে আছে 25 ইউনিট, আর সেই 25 ইউনিটের কস্ট প্রাইস কত 25ই হবে এবং সেটিই বলা হয়েছে কী বলে যে ক্রয়ের মূল্যে বিক্রি করা হয়েছে। মানে 25 টাকা জিনিস 25 টাকা দিয়ে বিক্রি করা হলো, না প্রফিট না লস, মানে 0। তাহলে আলটিমেট টোটালের উপর দেখতে পাচ্ছি যে 100 টাকা জিনিস তো বিক্রি হয়ে গেল, টোটালের উপর 10 টাকা প্রথমে প্রফিট হয়েছিল, তারপরে 5 টাকা ক্ষতি হয়। তাহলে লাভ আর ক্ষতি মিলিয়ে আলটিমেট দেখলাম 10 - 5 টাকা আমার লাভ হয়ে গেল। তাহলে 5% টোটালের ওপর আমার লাভ হয়েছে, কারণ কি আমি 100 টাকায় ধরেছিলাম টোটাল জিনিস, তাহলে 100-এর উপর কোনো কিছু মানে সেটাই ডাইরেক্ট পার্সেন্টেজ। নেক্সট প্রশ্ন কি 211 কী বলা হয়েছে না একটি কাপড়ের দোকানের অফার দিচ্ছে 3টি কিনুন 1টি বিনামূল্যে পান, 3টি কিনুন 1টি বিনামূল্যে পান। এর মানে হচ্ছে আমার দোকান থেকে কতগুলো জিনিস বেরোচ্ছে আমার মাথায় রাখতে হবে। তাহলে 3টি সে তো কিনলই, তার সঙ্গে একটা তাকে বিনামূল্যে দিলাম, তাহলে যেটা সে বিনামূল্যে পেলো তার উপর কি কোনো মার্ক প্রাইস ছিল না? অবশ্যই তো ছিল, তার উপরে তো মার্ক প্রাইস ছিল, তাহলে সেটা আমার কাউন্ট করতে হবে। তার মানে আলটিমেট আমি দেখলাম আমার দোকান থেকে টোটাল 4টে পণ্য বা 4টে জিনিস পেলো, তাহলে 4টের একটা মার্ক প্রাইস আছে, আমি সেই 4টে মার্ক প্রাইসের উপর আমি একটার যা মার্ক প্রাইস একটার যা ধার্য মূল্য সেটা কী করলাম ডিসকাউন্ট দিলাম। তার মানে আলটিমেট 4-এ আমি 1 ডিসকাউন্ট পেলাম, 4-এ আমি কী পেলাম না 1 ডিসকাউন্ট পেলাম। তাহলে রেট অফ কত পার্সেন্টেজ আমি ডিসকাউন্ট পেলাম, আমাকে শতকরা কত ছাড় দেওয়া হয়েছিল না ডিসকাউন্ট পার্সেন্টেজ হয়ে গেল আমার 1/4 × 100 অ্যান্ড দ্যাট মিনস 25%। তাহলে যদি আমি এই কথাটার মানে যদি আমি জেনে রাখি তাহলেই আমি প্রশ্নের সমাধান একদম কোনো কিছু না ভেবে করে ফেলতে পারবো যে কথাটার মেল শর্ত কি না 3টে কিনুন 1টা বিনামূল্যে পান, মানে হচ্ছে আমার দোকান থেকে কটা জিনিস বেরোচ্ছে সেটা মাথায় রাখতে হবে। 4টে জিনিস বেরোচ্ছে, তাহলে 4টের ওপর আমি একটি জিনিসের ধার্য মূল্য কী দিচ্ছি ডিসকাউন্ট দিচ্ছি। ইজ ইট ক্লিয়ার? তাহলে 25% হচ্ছে শতকরা ছাড়ের পরিমাণ। নেক্সট প্রশ্ন 212 2 + √3/2 - √3 + 2 - √3/2 + √3 + √3 - 1/√3 + 1। দেখো এই প্রশ্নটির সমাধান করার জন্য তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে
একটা সুন্দর ট্রিক্স, ঠিক আছে? কিচ্ছু করতে হবে না, আমি দেখেই প্রশ্নের আনসার বলতে পারবো। কী করে দাদা, কী করে বলতে পারবো? দেখো, আমাকে যদি ধরে নিই যে √3 এইটুকু পার্টের মধ্যে দেখবে, যদি √3 সমান এ, √3 না, আমি ধরলাম 2 সমানে, এখান থেকে দেখো আমি বলছি 2 সমান যদি এ ধরে নিই আর রুট থেকে যদি আমি বি ধরে নিই, তাহলে আমি কী দেখতে পাচ্ছি এখানে? না উপরে কী আছে? না এ প্লাস বি, বাই নিচে কী আছে? এ মাইনাস বি। তারপরে দেখো এ মাইনাস বি বাই এ প্লাস বি, হ্যাঁ কি না? তাহলে এদের যোগ করলে আমি কী পাবো? ওপরে পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর নিচে কী পাচ্ছি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ইটস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা বীজগণিতে শিখেছি, এটি ডাইরেক্ট একটি ফর্মুলা, সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইটস নট ইট? বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল আলটিমেট এর ভ্যালু। আর যদি এটা জানা থাকে তাহলে এই প্রশ্নটির সমাধান করতে দেখো কত সেকেন্ড লাগবে। তাহলে আলটিমেট আমি যদি এখানে সেম ফর্ম দেখছি যে এই ফর্ম আর এই ফর্মের মধ্যে কোনো ডিফারেন্স নেই, এই ফরম্যাট আর এই ফরম্যাটের মধ্যে কোনো ডিফারেন্স নেই, তাহলে এই ফরম্যাটটাই হচ্ছে এই ফরম্যাটটা। তাহলে আমি ডাইরেক্টের আনসার কী বলবো? না দাদা, ডাইরেক্টের আনসার হবে এখানে 2 যেহেতু এ আর √3 যেহেতু বি, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারবো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 এ স্কোয়ার মানে হচ্ছে 4, আর √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3, আর নিচে কী পড়ে রইলো? নিচে পড়ে রইলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 এ স্কোয়ার কত? 4, আর √3 স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে 4 মাইনাস 3, আলটিমেট 2 ইন্টু 7 মানে 14 হয়ে গেল এইটুকু পার্টেরই ভ্যালু। আর এইটুকু পার্টের ভ্যালু আমি কী করে পাবো? এই পার্টটারও একটা খুব সুন্দর গল্প আছে, দেখো এই পার্টটার গল্প আমি কী বলবো? দেখো ওপরে আছে কি ওপরে কী আছে? √3 - 1 মানে এ মাইনাস বি, আর নিচে কী আছে? এ প্লাস বি। ঠিক আছে, এখানে যদি আমি উপর নিচে এ মাইনাস বি দিয়ে গুণ করে দিই, তাহলে আমি দেখতে পাবো এ মাইনাস বি দিয়ে গুণ করলে ওপরে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, নিচে কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ব্যাস, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার করলে কী হবে গো? √3 - 1 হোল স্কোয়ার করলে কী হবে? না 3। আমি আলটিমেট করোনারেশন করছি, করোনারেশন করতে গেলে কী করতে হয়? নিচের পার্টে যা আছে তার অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করতে হয়। তাহলে নিচে √3 + 1 আছে, মানে √3 - 1 দিয়ে উপর নিচে গুণ করবো, সেটাই করছি। ওকে, আমাকে এটা মনে রাখলেও হবে, না মনে রাখলেও হবে, আমি করোনারেশনের মেন শর্ত ফর্মুলা অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে √3 - 1 হোল স্কোয়ার, তার মানে কি? √3 হোল স্কোয়ার মানে 3, 1 হোল স্কোয়ার মানে হচ্ছে 1, আর মাইনাস 2 √3, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা লিখলাম। নিচে কি লিখছি? √3 - 1 ইন্টু √3 + 1 মানে √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এটাই লিখছি। তাহলে এবার দেখো আমি কত সহজে বলতে পারবো, 2 ইন্টু 7 মানে 14 পেয়ে গেলাম এখান থেকে। এখানে কী পাচ্ছি? 4 মাইনাস 2 √3 বাই √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 1 মানে 2, তার মানে 2, এখানে 4 গেলে 2, এখান থেকে 2 কেটে গেল। তার মানে আলটিমেট পড়ে রইল কি? না 14 প্লাস 2 মাইনাস √3 অ্যান্ড দ্যাট ইজ 16 মাইনাস √3, অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তো আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এইভাবেই প্রশ্নটা মাথায় রাখো তাহলে এই প্রশ্নের সমাধান করতে আর কখনো ভুল হবে না। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 213। একটি পাইপ 3 ঘন্টার মধ্যে একটি জল দিয়ে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। নিচে ফুটো হওয়ার কারণে এটি পূরণ করতে 3.5 ঘন্টা সময় লাগে। ঠিক কত সময় ফুটোটি সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কটি খালি করবে সেটাই নির্ণয় করতে হবে। দেখো, এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাকে অসাধারণ একটি ফর্মুলা আমি আগে বলেছিলাম, সেই ফর্মুলা মাথায় রাখলে এই ধরনের প্রশ্নের সমাধান করতে 2 সেকেন্ড লাগে। সেটি কি? যদি এ একটি কাজ এক্স ঘন্টায় করে এবং এ এবং বি একত্রে সেই কাজটি এক্স প্লাস ওয়াই ঘন্টায় করে, এ এবং বি সেই কাজটি যদি ওয়াই ঘন্টায় করে, তাহলে বি একা ওই কাজটি করতে সময় নেবে এক্স ইন্টু ওয়াই বাই কি? এক্স মাইনাস ওয়াই। সবসময় মনে রাখবো যে একা করছে সে কী করবে? বেশি সময় করবে। তাহলে এ প্লাস বি একত্রে করছে মানে কম সময় লাগবে, তার মানে অবভিয়াসলি এক্স কি? গ্রেটার দেন ওয়াই। কোনো ডাউট নেই আশা করবো? দাদা কোনো ডাউট নেই, এখানে কোনো অসুবিধা নেই। তাহলে এক্স কী হবে? গ্রেটার দ্যান ওয়াই। ওকে গাইস, তাহলে সিমিলারলি এখানে দেখো একটি পাইপ 3 ঘন্টার মধ্যে জল দিয়ে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। তার মানে বলতে পারি এখানে প্রথম পাইপটি যাকে আমি এ দিয়ে ডিনোট করছি, সে 3 ঘন্টায় পুরো ট্যাঙ্কটি ভর্তি করছে। আর এ প্লাস বি মানে যে ফুটোটি আছে তাকে যদি আমরা বি ডিনোট করি, যেহেতু ফুটো তাই না, ওকে আমি মাইনাস সাইন দিয়ে ডিনোট করলাম, এবং এই ফুটোর জন্য সময় লাগছে কি? 3.5। তাহলে তুমি বলবে দাদা এখানে তো হলো এক্স গ্রেটার দ্যান ওয়াই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওয়াই গ্রেটার দ্যান এক্স হচ্ছে। এখানে কী হচ্ছে? 3.5 গ্রেটার দ্যান 3 হচ্ছে, মানে ওয়াই গ্রেটার দ্যান এক্স হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই বাবা, তার কারণ হচ্ছে এখানে দুজনই ভর্তি করছিল, এখানে একজন ভর্তি করছে একজন খালি করছে, একটা নেগেটিভ সাইন আছে, তাই জন্য কী হচ্ছে? টাইম বেশি লাগছে এবং সেই কারণে ওয়াই গ্রেটার দ্যান এক্স হচ্ছে। তো এই পার্টটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাকে যদি নির্ণয় করতে হয় যে বি কত সময় পুরো ট্যাঙ্কটি খালি করবে, আমি কী বলবো? ফর্মুলা কিন্তু একই, 3 ইন্টু 3.5 বাই
3.5 মাইনাস 3, যে বড় তাকে আগে লিখবো, ওয়াই মাইনাস এক্স লিখবো, এখানে এক্স মাইনাস ও লিখেছিলাম, কারণ কি এখানে ওয়াই ছিল গ্রেটার দ্যান এক্স, সরি এক্স ছিল গ্রেটার দ্যান ওয়াই, এখানে কিন্তু ওয়াই গ্রেটার দ্যান এক্স অপোজিট, তাই জন্য আমি কি লিখেছি 3.5 মাইনাস 3, ফর্মুলায় কোনো চেঞ্জ নেই। তাহলে দেখো আলটিমেট 3.5 মাইনাস 3 মানে কী পেলাম না 0.5 পেয়ে গেলাম, আর 0.5-এর পয়েন্ট তো এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল ওপর নিচে, তাহলে আলটিমেট পড়লো 5 7 35 7 3 21, তার মানে 21 ঘন্টায় বি ফুটোটি পুরো নলটির পুরো ট্যাঙ্কটির সব জলকে খালি করে দেবে। তো আই থিঙ্ক সবার প্রতি পরিষ্কার হয়েছে, কারো কোনো আপত্তি থাকার কথা নয়। চলো এই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 214 বলা হয়েছে সমান্তর প্রগতির একটি শ্রেণীতে পঞ্চম এবং 11তম সংখ্যা হলো কত না 41 এবং 20, প্রথম সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে সমান্তর প্রগতির যে কোনো একটি শ্রেণীতে যদি আমার কোনো একটি পদ নির্ণয় করতে হয়, কোনো একটি টার্ম নির্ণয় করতে হয়, যাকে আমরা টি এন দিয়ে প্রকাশ করি, মানে আমাকে এনতম পদ নির্ণয় করতে হবে, তাহলে তার ফর্মুলা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যেখানে এ হচ্ছে কি, এ হচ্ছে আমার প্রথম সংখ্যা বা ফার্স্ট টার্ম, তাহলে একেই বলা হয় কি আমার প্রথম সংখ্যা অথবা ফার্স্ট টার্ম, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ডি হচ্ছে কি না ডি হচ্ছে ইন্টারভেল বা ডিফারেন্স, ইন্টারভেল বা কি ডিফারেন্স। ঠিক আছে, এবার দেখো আমাকে যদি পঞ্চম পদ নির্ণয় করতে, তাহলে আমি কী লিখবো T5, পঞ্চম পদ বা ফিফথ টার্ম, তাহলে আমাকে এ কী থাকবে না এ তো আমার প্রথম সংখ্যাই থাকবে, এ সবসময় কনস্ট্যান্ট, n মাইনাস 1, এনের ভ্যালু এখানে কত 5, তার মানে n মাইনাস 1-এর জায়গায় আমি লিখে লিখবো 5 মাইনাস 1, আর 5 মাইনাস 1 কত হয়ে যাবে 4, তাহলে এ প্লাস 4D হয়ে গেল T5-এর ভ্যালু। তাহলে যদি আমি এর ভ্যালু আর ডি এর ভ্যালু জানতাম তাহলে আমি T5 ভ্যালু নির্ণয় করতে পারতাম, আর এরই ভ্যালু এখানে বলা হয়েছে কত 20, সরি 20 নয় 41। আর কি বলা হয়েছে 11তম পদ, তাহলে T11-এর ভ্যালু কত হবে না সিমিলারলি সেম, এ হচ্ছে আমার ফার্স্ট টার্ম, আর এনের ভ্যালু কত হয়ে গেল 11, 11 মাইনাস 1 হয়ে গেল 10D, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল গো না 20। ওকে গাইস, তাহলে এবার আমাকে এখান থেকে দেখো আমার নির্ণয় করতে হবে এর ভ্যালু, তাহলে এ তো এখানে আছি, তাহলে আমি যদি ডিকে সমান করে দিই, তাহলে ডিকে এলিমিনেট করলে আমি এর ভ্যালু পেয়ে যাবো, তাহলে 4 আর 10 এর এলসিএম কত 20, তাহলে 4কে 20 বানাও, তাহলে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে 20 হয়ে যাবে, তাই তো, তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে কত হবে 205, হ্যাঁ কি না। সিমিলারলি একে আমি 2 দিয়ে গুণ করবো, তাহলে 20 হবে, তাহলে 2a 20d ইজিক্যাল টু 20 × 2 দ্যাট ইজ 40, তাহলে আলটিমেট কী পেয়ে গেলাম দেখো 20d ক্যান্সেল আউট হয়ে গেল, আমি যদি বিয়োগ করে দিই, আর এখানে দেখো 5a মাইনাস 2a করলে কত হবে না 3a, তা 3 এর ভ্যালু কত হলো 205 মাইনাস 40, 205 থেকে 40 বিয়োগ করলে 160 মানে 165, তার মানে এর ভ্যালু কত হলো না 165/3 অ্যান্ড দ্যাট মিনস 55 বা 55, তাই তো অপশান এ হয়ে গেল, সরি অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তাহলে প্রথম সংখ্যাটি কী হলো না 55। ওকে, আমি যদি ডিফারেন্স কমন ডিফারেন্স নির্ণয় করতে হলে কত বলতাম না এখানে বসিয়ে দিতাম যে কোনো একটা জায়গায়, ঠিক আছে, তাহলে ভ্যালু পেয়ে যেতাম। এবার বলেছে একজন ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পায়, তারপর 20% হ্রাস পায়, তার বেতনের পরিবর্তন কত হলো নির্ণয় করো। তাহলে আমরা সবাই জানি যে 20% বৃদ্ধি পেয়ে 20% যদি আমার হ্রাস পায়, তাহলে সবসময় মোটের ওপর কী হয় না A²/100 আমার কী হয় ক্ষতি হয়, A²/100 কী হবে না হ্রাস পাবে। আচ্ছা, এখানে অপশানগুলো ক্ষতি লাভ বলা হয়েছে, এটা কোনোভাবে বাই মিস্টেক ক্ষতি লাভ এ হয়ে গেছে, ঠিক আছে, এটা হ্রাস পাওয়া হবে, ঠিক আছে। তাহলে আমি লিখবো 4% এখানে হবে হ্রাস পায়, 4% হ্রাস পায়, এখানে 4% বৃদ্ধি পায়, -4% হ্রাস পায়, আর 3% বৃদ্ধি পায়। এটি ছিল 4টে অপশান। ওকে গাইস, তাহলে এবার দেখো তাহলে এর ভ্যালু কত 20, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি 20² মানে কত 400, তাহলে 400/100, তাই তো, তাহলে 400/100 মানে হচ্ছে 4% আমার কী পাবে না হ্রাস পাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, যেটা সবসময় হ্রাসই পাবে, কারণ এখানে আলটিমেট অপশান আনসারটা কী হয় মানে 20% বৃদ্ধি 20% লাভের কিউমুলেটিভ আমার কত পার্সেন্ট হলো সেটা নির্ণয় করতে হয় কী করে না -A²/100 দিয়ে, এখানে মাইনাস ডিনোট করে হ্রাস পাওয়াকে, মাইনাস ডিনোট করা কী করে না হ্রাস পাওয়াকে, তাহলে 4% হ্রাস পাওয়া অপশান এ হবে কারেক্ট আনসার। 4% বৃদ্ধি তো হচ্ছে না, আর -4% হ্রাস পাওয়া আর 4% বৃদ্ধি পাওয়া একই গল্প, ঠিক আছে, তাহলে -4% বৃদ্ধি পাওয়া যদি থাকতো তাহলে সেটা হতো কারেক্ট আনসার, ঠিক আছে। তো মাথায় রাখবো যে 4% হ্রাস পাওয়া আর -4% বৃদ্ধি পাওয়া একই মানে, আর 4% বৃদ্ধি পাওয়ার -4% হ্রাস পাওয়ার মানেও কিন্তু এক, তাহলে এটা মাথায় রাখতে হবে।
চলো পরের প্রশ্ন ছিল 216। এ বি এবং সি একসাথে 550 টাকার একটি কাজ গ্রহণ করলো। আচ্ছা 550 টাকার কাজ মানে টোটাল ভ্যালু দেওয়া আছে, টোটাল ভ্যালু যখনই থাকবে তখনই সেটাও টোটাল ওয়ার্ক। তার মানে এ বি আর সি একত্রে 550 ইউনিট কাজ করছে। ইটস নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। বলছে এ আর বি একসাথে 7/11 অংশ কাজ করেছে, তাহলে এ আর বি একত্রে 7/11 করেছে। ওকে, তাহলে সি কতটা করেছে? তাহলে 11-এর মধ্যে 7 করেছে, তার মানে সি করেছে নিশ্চয়ই 11-এর মধ্যে 4। তাহলে এদের মধ্যে রেশিও কী করবো না 11কে ক্যান্সেল আউট করে দেবো, 7:4 ইউনিট। 7:4 হয়ে যাবে কি এ আর বি এর, এ এবং বি এবং সি এর কী হয়ে যাবে না কাজের রেশিও। ঠিক আছে, তাহলে এ বি একত্রে 7 অংশ কাজ করলে সি একা 4 কাজ করছে। তাহলে এদের রেশিও যে অনুপাতে রেশিও হবে সেই অনুপাতে টাকা বন্টন হবে কাজের অনুপাতে। তাহলে 7:4 মানে হচ্ছে 7/4 আর 11-এর ভ্যালুই বলা হয়েছে কত 550। তার মানে এ আর বি একত্রে 7 টাকা পেলে সি পাচ্ছে 4 টাকা। তাহলে 111 থেকে 550 কত গুণ হচ্ছে না 50 গুণ, আর 50 × 4 করলে কত হবে 200 টাকা। তার মানে সি এর প্রাপ্ত টাকা কত না 200 টাকা। অপশন সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, একজন দোকানদার মুদ্রিত মূল্যের উপর 10% ছাড়ে একটি বই বিক্রি করায় 12% লাভ অর্জন করে। বইয়ের ক্রয় মূল্য ও মুদ্রিত মূল্যে অনুপাত নির্ণয় করো। দুটো প্রক্রিয়া এই প্রশ্নটি আনসার করতে পারি। একটি হচ্ছে আমার শর্টকাট বা যাকে বলবো ডাইরেক্ট ফর্মুলা, আরেকটি হচ্ছে আমার কি না থিওরি, মানে একদম বেসিক যার ক্লিয়ার থাকবে তারা এই ধরনের প্রশ্ন কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, বেসিক আগে ক্লিয়ার করো, তারপর ফর্মুলা তো দেখবই। ঠিক আছে, বেসিক কী বলেছে দেখি একবার। বলেছে একজন দোকানদার মুদ্রিত মূল্যের ওপর 10% ছাড় দিয়েছে। তাহলে মুদ্রিত মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস। তাহলে আমরা জানি মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্ট দিয়ে আমি কী পাই সেলিং প্রাইস পাই। ইটস নট ইট। ওকে, বই বিক্রি করে 12% তার আবার কী হয়েছে লাভ হয়েছে। তাহলে 12% লাভ, তার মানে কি আমাকে সিপিতে চলে আসতে হবে। আচ্ছা খুব ভালো কথা, আগে দেখি না 10% ছাড়, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত গো না 1/10, মানে 10 টাকার জিনিস 9 টাকায় এসে বিক্রি করেছে, তাই তো। তাহলে মার্ক প্রাইস যদি আমি 100 বলি, তাহলে আলটিমেট এর 9/10 করলে আমি কত পাবো না 90। তার মানে কি 10-এর জিনিস যদি 9 বিক্রি করে তাহলে 100 জিনিস 90 বিক্রি করবে। তাহলে 100 জিনিস 90 বিক্রি করেছে, কিন্তু 90 বিক্রি করে তার আবার 12% লাভ হয়েছে। 12% লাভ হয়েছে। আচ্ছা বলো তো 12% লাভ হওয়া এর মানে কি? মানে ধরলাম আমার জিনিসটির সিপি হচ্ছে, সিপি দিয়ে প্রকাশ করলাম, জিনিসটার মূল্য হচ্ছে সিপি। ঠিক আছে, এবার এর ওপর 12% লাভ হয়েছে, তার মানে আমি কী করেছি না 12% লাভ হওয়া মানে 112/100 গুণ হয়েছে জিনিসটার মূল্য, তবে আমি এসপি পেয়েছি। হ্যাঁ কি না বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার যদি এসপি জানা থাকতো তাহলে আমি সিপিতে কী করে যেতাম না এই যে লাভ হয়েছিল 100, লাভ হওয়া মানে কী ছিল না 112/100 গুণ ছিল। তার মানে এসপি থেকে সিপিতে যেতে গেলে আমাকে কী করতে হতো না এসপিকে 100/112 গুণ করতে হতো। এই সার্কেলটা যার মাথায় থাকবে তার এই ধরনের প্রশ্নে জীবনে কখনো ভুল হবে না, সে ডাইরেক্ট আনসার নির্ণয় করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি পেয়েছি দেখো এসপি কত 90, তাহলে এসপি আমি দেখেছি কত পার্সেন্ট লাভে হয়েছে 90 বিক্রি করলে তার 12% লাভ হয়। তার মানে এসপি থেকে যদি আমি সিপিতে যেতে তাহলে আমাকে কী করতে হবে না 90 × 100/112 করে দেবো, তাহলেই আমি সিপি পেয়ে যাবো ডাইরেক্ট। ঠিক আছে, কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না। তাহলে আমি সিপি পেয়ে গেলাম, এমপি পেয়ে গেলাম, আমাকে রেশিও কার নির্ণয় করতে হবে সিপি আর এমপি রেশিওই আমাকে নির্ণয় করতে হবে। এবার তুমি বলবে দাদা দেখতে পাচ্ছি এখানেও উপরে 100 আছে এখানেও উপরে 100 আছে, ক্যান্সেল আউট করে দাও। তাহলে আলটিমেট সিপি আর এমপি রেশিও কত হলো 90/112 তার মানে 90/112। ইটস নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। কাটাকুটি হচ্ছে 2 দিয়ে 45 আর এখানে হচ্ছে 56, 45 আর 56 কাটাকুটি যাচ্ছে না, কাটাকুটি যাচ্ছে না, তাহলে অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু এভরিওয়ান। চলে যাই পরের প্রশ্ন 218। একটি বাগে 1 টাকার নোট আছে, 10 পয়সার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, আর টোটাল মিলিয়ে 112 টাকা আছে। খুব ভালো কথা। তাহলে কয়েনের সংখ্যার অনুপাত বলা হয়েছে 1 টাকার নোট, 50 পয়সার কয়েন ও 10 পয়সার কয়েনের অনুপাত, সংখ্যার অনুপাত বলা হয়েছে 3:8:10। তাহলে আমাকে বলো যে 1 টাকার নোট আছে, ওকে, 50 পয়সার কয়েন আছে আর 10 পয়সার কয়েন আছে। ইটস নট ইট। তাহলে এখানে 1 টাকা রুপিস, তাহলে এই 50 পয়সাকে আমি যদি রুপিস টার্মে নিয়ে যাই তাহলে আমি কী বলবো 50 পয়সা হচ্ছে রুপিস টার্মে নিলে তাকে বলবো হাফ, রুপিস হচ্ছে হাফ। 10 পয়সাকে রুপিস টার্মে নিলে আমি কী করবো রুপিস টার্মে নিলে 1/10, তাই তো। আমাকে কী করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 50কে 100 দিয়ে ভাগ করলে 1/2 আর 10কে 100 দিয়ে ভাগ করলে 1/10। তাহলে আমি রুপিস টার্মে নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম তার কারণ আছে, বলছি তোমাদের। দেখো এবার আমি সংখ্যার এদের রেশিও বলা হয়েছে, সংখ্যার রেশিও কী বলা হয়েছে না 3:8:10। ইজ নট ইট 3:8:10। এবার দেখো তাহলে 1 টাকার কয়েন যদি 3টে থাকে তাহলে ভ্যালু কত হবে, এটা হচ্ছে আমার কি না কোয়ান্টিটি, এটা হচ্ছে কোয়ান্টিটি। এবার হচ্ছে আমি যাচ্ছি ভ্যালু, তাহলে 1 টাকার নোট যদি আমার 3টে থাকে তাহলে ভ্যালু কত হলো 3 টাকা হলো। হাফ টাকার নোট যদি 8টা থাকে তাহলে ভ্যালু কত হলো 8 × হাফ মানে 4 টাকা। আর 10 টাকার
10 পয়সার কয়েন বা 1-10 নোট যদি 10টা থাকে তার ভ্যালু কত হলো? 10 ইন্টু 1-10 মানে 1 টাকা। তাহলে আলটিমেট 3 + 4 + 1 তার মানে 8 টাকা হচ্ছে আমার টোটাল ভ্যালু। 8 টাকা, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। আর সেই 8 টাকার ভ্যালুর পরিমাণই বলা হয়েছে কত? 112। 112 হচ্ছে আমার অ্যাকচুয়ালি টাকার পরিমাণ আমার ব্যাগে। তাহলে 8 থেকে 112 কত গুণ হয়েছে? বলবে দাদা 8 থেকে 112 গুণ হয়েছে, তার মানে হচ্ছে 14 গুণ হয়েছে। 8 14 112 হয়। তাহলে আমাকে নির্ণয় করতে হবে 50 পয়সার 50 পয়সার কয়েনের সংখ্যা কত? 50 পয়সা, ঠিক আছে। 50 পয়সা কয়েনের সংখ্যা কত ছিল? তাহলে 4-এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। 4ই ছিল 50 পয়সা। তাহলে 4-এর ভ্যালু কত হলো? 4 × 14 56 টাকা। তাহলে 56 টাকার আমার 50 পয়সা ছিল। আর 50 পয়সা মানে অ্যাকচুয়ালি আমার কি, তার টাকার টার্মে হচ্ছে হাফ, তাই তো? তাহলে একটা কয়েনের মূল্য হচ্ছে হাফ টাকা। তাহলে 56 টাকা হতে গেলে এরকম কতগুলো কয়েন দিতে হবে? 56 × 2টা, 56 × 2টা, তার মানে হচ্ছে 112টা কয়েন লাগতে হবে 50 পয়সার। তাহলে অপশান এ হবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল কীভাবে এই ধরনের প্রশ্নের সমাধান খুব সহজে, খুব তাড়াতাড়ি করা সম্ভব। বলবে হ্যাঁ খুব সুন্দর বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন 219। একটি নির্দিষ্ট মূল্যে একটি বস্তু বিক্রি করলে একজন মানুষের 30% ক্ষতি হয়। যদি তিনি পণ্যটি দ্বিগুণ দামে বিক্রি করেন তাহলে তার ক্ষতি বা লাভের শতাংশ কত? তাহলে দেখো প্রশ্নের মধ্যে কিছুই নেই, আমার শুধু এইটুকু জিনিসটি ভাবতে হবে। 30% হয়েছে আমার ক্ষতি, 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 30/100 মানে 3/10। তার মানে 10টা যদি আমার সিপি হয়, আমি 3 টাকা ক্ষতি হয়েছে, তার মানে কত টাকায় বিক্রি করেছি গো? তার মানে আমি 7 টাকায় বিক্রি করেছি। তাহলে 10 টাকা জিনিস আমি 7 টাকায় বিক্রি করেছি, তবেই আমার 30% ক্ষতি হয়েছে। তাহলে 7 হচ্ছে আমার এসপি। এবার কি বলা হলো? যদি পণ্যটি দ্বিগুণ দামে বিক্রি করা, তাহলে 7-এ বিক্রি করা ছিল আগে, এর দ্বিগুণ দামে বিক্রি করা হলে 14-এ বিক্রি করা হবে। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 14 যদি বিক্রি করা হয় তখন কিন্তু তার লাভ হবে। সিপি তো চেঞ্জ হয়নি, সিপি তো আনচেঞ্জ আছে। তাহলে 14 জিনিস, এই 10-এর জিনিস 14-এ বিক্রি করেছে মানে 4 তার লাভ হয়েছে। তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে? না 4/10 × 100, অ্যান্ড দ্যাট মিনস 40% তার কী হয়েছে? লাভ হয়েছে। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 220। একটি হোটেলে কোনো একটি দুপুরে 60% নিরামিষ এবং 30% আমিষ খাবার খেয়েছিলেন। খুব ভালো কথা। আর এখানে একটি লাইন বাদ চলে গেছিলো, তাই আমি এখানে লিখে রেখেছি 15% উভয় প্রকার খাবার খেয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্নের আনসার আমি এখন না দেখে চুটকি দিয়ে করতে পারি যে 60% নিরামিষ খেয়েছে, 30% আমিষ খেয়েছে, আর 15% উভয় খাবার খেয়েছে। তাহলে পার্সেন্টেজ ওয়াইজ মানে 100 জনের মধ্যে কতজন এই দুই প্রকার খাবার মিলে খাবার খেয়েছে, কতজন অ্যাকচুয়ালি খাবার খেয়েছে আমি কী করে নির্ণয় করবো? তাহলে আমি দেখতে পাচ্ছি যে 60% নিরামিষ খেয়েছে, ওকে, 30% আমিষ খেয়েছে, উভয় প্রকার খেয়েছে 15। তাহলে 60 + 30 - 15 হচ্ছে আমার টোটাল লোক যারা খাবার খেয়েছে। যারা এই ব্যাপারটা বুঝতে পারলে না, তারা আগের আমার 11th নাম্বার ক্লাসে কে তোমরা এই ধরনের প্রশ্নের একটি সমাধান আমি করিয়েছি, এখান থেকে দেখে নেবে, এবং সেটা ছিল একদম আরও বেশি কনসেপচুয়াল এবং সেখানে পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 60 + 30 - 15 এটি হচ্ছে যারা খাবার খেয়েছে, অথবা আমি এটাও লিখতে পারি যে 60 - 15 + 30, দুটোর ভ্যালুই কিন্তু সেম হবে। তাহলে এটা হচ্ছে এত পার্সেন্ট হচ্ছে আমার টোটাল খাবার খেয়েছে। তাহলে এর ভ্যালু কত হলো? দেখো 60 + 30 - 15 হচ্ছে 15 + 60, দ্যাট ইজ 75%। আর এখানেও দেখো 60 - 15 দ্যাট ইজ হচ্ছে 45 + 30, দ্যাট ইজ 75%। তাহলে 75% পাবো, আমি এটাও ক্যালকুলেট করতে পারি, এটাও ক্যালকুলেট করতে পারি, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, তাহলে 75% খাবার খেয়েছে, তাহলে খাবার খায়নি কতজন? তাহলে খাবার খায়নি কতজন বলো? তাহলে খাবার খায়নি হচ্ছে 100 - 75, দ্যাট ইজ 25%। বলবে হ্যাঁ দাদা কোনো অসুবিধা নেই, বুঝতে পেরে গেছি। আর এই 25% খাবার খায়নি বলেছে 96 জন উপস্থিত থাকে, যদি টোটাল নিমন্ত্রিত 96 জন হয় তাহলে কতজন খাবার খায়নি? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তাহলে 1/4 কার? না 96-এর, করলে কত পাবো? 24। তাহলে 24 জন এখনও খাবার খায়নি। অপশান বি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 221। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি এবং 10 সেমি হলে রম্বসের পরিসীমা নির্ণয় করো। খুব ভালো কথা, যদি এখানে রম্বসের পরিসীমার জায়গায় রম্বসের ক্ষেত্রফল বলতো, যদি পরিসীমা না জিজ্ঞেস করে আমার ক্ষেত্রফল বলতো, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারতাম দাদা ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যর গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। এটা সবাই মনে রাখবে। ঠিক আছে, তার মানে যদি রম্বসের একটি রম্বস এরকম বললো, ওকে, যার দুটি কর্ণ বলা হলো, একটি হচ্ছে D1, সাপোজ একটি হচ্ছে D2, যদি এর লেন্থ D1 হয় এবং এর লেন্থ D2 হয়, তাহলে মনে রাখবো ক্ষেত্রফল হবে হাফ ইন্টু D1 ইন্টু D2। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু অল। এটা একদম সবাই মনে রাখবে, ডাইরেক্ট এই প্রশ্ন আসতে পারে। কিন্তু দুঃখের বিষয় এখানে রম্বসের পরিসীমা জিজ্ঞাসা করা হয়েছে, এবং আমরা জানি যে একটি রম্বসের
একটি রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। আর রম্বসের সঙ্গে বর্গক্ষেত্রের ডিফারেন্স হচ্ছে এটাই যে রম্বসের কোনো সমকোণ নয়, কিন্তু বর্গক্ষেত্রের সব কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। এবং কিন্তু এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এবং রম্বসের আরেকটি স্পেশাল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে কী করে, দ্বিধা বিভক্ত করে বা বাইসেক্ট করে। তার মানে কি, দেখো এই রম্বসের প্রথম এই ডায়াগোনালটির লেন্থ আমি ধরলাম 10, আর এটি হচ্ছে 24 সাপোজ। তাহলে কী হয়েছে, এই পয়েন্টে এটা কী হয়েছে, দুজনেই কী হয়েছে, বাইসেক্ট হয়েছে। তার মানে কি, আমি যদি ধরে নিই এর নাম হচ্ছে ABCD এবং এই কর্ণদ্বয় ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাহলে বলবো বি ওর ভ্যালু হচ্ছে 12, ওডির ভ্যালুও 12, আবার এ ওর ভ্যালু হচ্ছে কত, 5, আর ওসির ভ্যালু হচ্ছে 5। এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা যদি দেখি আমি, এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ আমি বলেছিলাম 90 ডিগ্রি কোণে কী হয় না একে অপরকে বাইসেক্ট করে। তাহলে এই ট্রায়াঙ্গেলটির মধ্যে এও হচ্ছে 5, বিও হচ্ছে 12, তাহলে এবির লেন্থ তুমি বলবে দাদা 13। কী করে না, আমরা জানি না 5, 12, 13 একটি ট্রিপলেট তৈরি করে। তার মানে আমি পেয়ে গেলাম যে এবি এর লেন্থ হচ্ছে 13, তার মানে বিসি এর লেন্থ 13 হবে, তার মানে সিডি এর লেন্থ 13 হবে, তার মানে ডি এর লেন্থ বা এডি এর লেন্থ 13 হবে। তার মানে আমি কী বলবো না, এই রম্বসটির পরিসীমা কত হবে, রম্বসটির পরিসীমা হবে দাদা 4 × 13, তার মানে হচ্ছে কত, 52 সেন্টিমিটার। অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন হচ্ছে 222, এক বছরের শুরুতে এ এবং বি যৌথভাবে যথাক্রমে 17,000 টাকা এবং 20,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, খুব ভালো কথা। 4 মাস পরে এ আরও 4,000 টাকা বিনিয়োগ করে এই ব্যবসায়, খুব ভালো কথা। যদি বছরের শেষে 9,520 টাকা লাভ হয়, তার মানে এক বছরের পরে আমরা প্রফিট ক্যালকুলেট করছি। আর এই ধরনের প্রশ্নে একটা ট্রিক্স বলে দিই, যখন আমি দেখবো দেখো এই প্রত্যেকটা সংখ্যার পিছনে একই নাম্বারের 0 আছে, তাহলে দেখো 17,000 পেছনে 3টে শূন্য আছে, 20,000-এর পেছনে 3টে, এখানে 4টে শূন্য আছে, আমি কমন সংখ্যক শূন্য নেবো, এখানেও 3টে শূন্য, এখানেও 3টে শূন্য, এখানেও 3টে শূন্য দেখতে পাচ্ছি, এদের ক্যান্সেল আউট করে দেয়। এর মানে অঙ্কটা কীরকম দাঁড়িয়ে গেল, যে এক বছরের শুরুতে 17 টাকা নিয়ে আমি কী করলাম না ব্যবসায় প্রবেশ করলাম, আর বি 20 টাকা নিয়ে ব্যবসায় প্রবেশ করলো। এবার 4 মাস পরে কী হলো না এ আরও 4 টাকা বেশি বিনিয়োগ করলো, তাহলে বি আর কিন্তু কোনো বিনিয়োগ করেনি, আমার দেখা গেল না 9,520 টাকা লাভ হয়েছে। তাহলে এর লাভের পরিমাণ কত ছিল সেটা নির্ণয় করতে হবে। তার মানে আলটিমেট এই প্রশ্নে এই 3টে শূন্যের কোনো ভ্যালু রইল না, কারণ আমাকে রেশিও নির্ণয় করতে, ভালো করে বুঝবে। তাহলে এ আর বি এর লাভের অনুপাত যদি আমাকে নির্ণয় করতে হয়, লাভ্যাংশ অনুপাত নির্ণয় করতে আমি কী বলবো, আমি জানি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজিক্যাল টু হচ্ছে প্রফিট। তাহলে 17 টাকা এ ইনভেস্ট করেছে কত টাইমের জন্য, 4 মাসে, প্রথম 4 মাস। তারপরে কী করেছে না 4 টাকা আরও ইনভেস্ট করেছে, তার মানে 21 টাকা ইনভেস্ট করলো। এখন তাহলে 21 টাকা কমাস তার ব্যবসায় ছিল না, আর 8 মাস, আমি 12 মাস পরে ক্যালকুলেট করছি। তাহলে এটা হচ্ছে এর লাভ্যাংশের পরিমাণ। আর বি এর লাভ্যাংশের পরিমাণ কত হবে না, বি এর টাকা তো একই ছিল, সে কোনো টাকা বিনিয়োগ করেনি পরে, তাহলে 20 টাকায় সে বিনিয়োগ করেছিল, 12 মাস তার টাকাটা খেটেছে। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাবো, লাভ্যাংশ পরিমাণ লাভের রেশিও পেয়ে যাবো। দেখো 4 তো সব জায়গা থেকে 4 ক্যান্সেল আউট করে দাও, এখানে 4, এখানে 2, আর এখানে হচ্ছে 3। তাহলে আলটিমেট দেখতে পেলাম 17 আর 21 দুগুণে 42, 17 আর হচ্ছে এখানে কত, 42, আর এখানে পাচ্ছি 20 × 3 = 60। ওকে, তাহলে 17 আর 42 মানে 59:60, ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 59:60 মানে হচ্ছে কত না 119। তাহলে টোটাল 119 টাকা লাভ, এবং 119টাই এখানে বলা হয়েছে কত, 9520, ইজ নট ইট। তাহলে 119 কত গুণ করলে না 8 গুণ করলে 952 হয়, তার মানে হচ্ছে এখানে 80 গুণ আছে। আমার নির্ণয় করতে হবে কি, এ এর লাভ্যাংশ। তাহলে 59 × 80, 59 × 8 করলে কত হয়, 472, 8 × 72 7, 47, 472, 4720। অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন 223, বলছি 60টি দ্রব্য বিক্রি করে একজন বিক্রেতা 15টি দ্রব্যের বিক্রয় মূল্য লাভ করে, খুব ভালো কথা। তাহলে 60টি দ্রব্যে বিক্রয় করেছে, 15টির বিক্রয় মূল্য তার কী হয়েছে, লাভ হয়েছে। তার মানে আলটিমেট কি না 60 - 15, যদি আমাকে এখানে কোয়ান্টিটিতে লাভ বিচার করতে হয়, তাহলে এই 60 - 15 হচ্ছে আমার ক্রয় মূল্য, লাভ হয়েছে কত 15 × 100 হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ, × 100 হচ্ছে প্রফিট। দাদা কী করে করলেন, আমি বলেছিলাম কি না যখন আমাকে প্রশ্ন এরকম থাকবে যে 60টি দ্রব্য বিক্রি করে 15টি ক্রয় মূল্য প্রফিট হয়েছে, তখন আমি বলেছিলাম যেটা সে বিক্রি করেছে সেটাই হচ্ছে তার ক্রয় মূল্য, সেটাই তার ক্রয় মূল্য। কিন্তু এখানে কি না 60টি দ্রব্য বিক্রি করে 15টির বিক্রয় মূল্য তার লাভ হয়েছে। তাহলে 60টির বিক্রয় মূল্য আমি ধরে নিই যদি 60 টাকা, তাহলে 15টির বিক্রয় মূল্য কত হবে গো, 15টির বিক্রয় মূল্য হবে 15 টাকা, তাহলে এটা তার প্রফিট, আর এটা তার সেলিং প্রাইস। এবার বলো কস্ট প্রাইস আমি কী করে পাই, না সেলিং প্রাইস মাইনাস প্রফিট করে, তাহলে 60 - 15 করলেই কী হবে, 45 হয়ে যাবে। তাহলে 45
কস্ট প্রাইস, না এই 60টারই কস্ট প্রাইস, হ্যাঁ কি না? তাহলে 60টার কস্ট প্রাইস ছিল 45 টাকা, বিক্রি করেছি 60 টাকায়, তবেই না 15 টাকা লাভ হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? 15/45 না? এবং সেটাই হয়েছে, দেখো 15/45 ইন্টু 100। তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি 60টি দ্রব্য বিক্রি করেছি, 15টি বিক্রয় মূল্য আমার লাভ হয়েছে। তার মানে আলটিমেট আমি কটার ক্রয় মূল্য আমার প্রফিট হয়েছে? না 60 মাইনাস 15টা, মানে 45টার ক্রয় মূল্য আমার প্রফিট, 45টার ক্রয় মূল্য আলটিমেট আমি পেয়ে গেছি। তার মানে ক্রয় মূল্য ছিল কত? না 45। যদি কোয়ান্টিটিতে বিচার করি, তাহলে কোয়ান্টিটিতে আমি যখনই বিচার করব তখন যে পরিমাণের প্রফিট হয়েছে সেটা তো প্রফিট হবেই। আর ক্রয় মূল্য কী করে পাবো? না যটা বিক্রি করেছি আর যতগুলোর প্রফিট হয়েছে তার ডিফারেন্স। তাহলে 15/60 মাইনাস 15, দ্যাট ইজ 15/45 ইন্টু 100, অ্যান্ড দ্যাট মিনস 33.13%। বোঝা গেল? তাহলে 100/3 করলে কত হয়? 33.13%। অপশন বি হবে কারেক্ট আনসার। চলো যে পরের প্রশ্ন, যদি একটি গোলকের ব্যাসার্ধ 2 সেমি বৃদ্ধি করা হয়, তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি বৃদ্ধি পায়। খুব ভালো কথা। তার মানে আমি দেখো, যদি ধরতাম এটি একটি গোলক, ছোট গোলক, এটি একটি বড় গোলক, ঠিক আছে? কী করা হয়েছে? এদের রেডিয়াস 2 সেমি বৃদ্ধি করা হয়েছে। ওকে, তাহলে এখানে দেখছিলাম R1, এখানে ছিল R2 সাপোজ। তাহলে এই R1 আর R2 এর ডিফারেন্স করা হয়েছে কত? না 2। বলা হয়েছে এদের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি বৃদ্ধি পেয়েছে। আচ্ছা বলো তো, এই R1 যে গোলকটির ব্যাসার্ধ, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr1²। আর এই R2 যার ব্যাসার্ধ, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4πr2², হ্যাঁ কি না? আর এদের ডিফারেন্স কত বলা হয়েছে? না 352। ব্যাস। তাহলে যেহেতু 4πr2 বড় অবভিয়াসলি, তাহলে আমি ডিফারেন্স সাইন দিলাম, মাইনাস সাইন দিলাম না, মাইনাস সাইন দিলাম না। যদি মাইনাস সাইন দিতে তাহলে আমার কীরকম লিখতে হবে? দেখো, আমায় লিখতে হবে, যেহেতু এটা বড়ো তাহলে এটা থেকে বিয়োগ করবো, তাহলে 4π কমন নিলাম, তাহলে R2² মাইনাস R1² ইজিক্যাল টু হচ্ছে কত? 352। বোঝা গেল? বলবে হ্যাঁ সম্পূর্ণ বোঝা গেছে। তাহলে R2 মাইনাস R1² এর ভ্যালু কত হবে? না 4π এদিক থেকে ওপারে চলে যাবে, তাহলে কত হবে? না 4π। ইজ নট ইট, কাটাকুটি যাবে, বলবে পাইয়ের ভ্যালু কত? 22-এর 7, তাহলে 22 এখানে লিখে দাও, আর ওপরে 7 লিখে দাও। তাহলে 22 দিয়ে 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 11 হচ্ছে 32, আর এখানে হচ্ছে 2, আর 2 4 8, 4 32, তার মানে 4 7 28, হ্যাঁ কি না? এবার R2² মাইনাস R1², তার মানে এখানে A² মানে B² ফর্মুলা, তার মানে R2 প্লাস R1 আর R2 মাইনাস R1, হ্যাঁ কি না? ইজিক্যাল টু 28। এবার বলো তো R2 মাইনাস R1 কত ছিল? 2 সেন্টিমিটার, 2 সেমি বৃদ্ধি করা হয়েছিল। তাহলে R2 R1 আমাদের ডিফারেন্স করেছিল 2। তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে R2 প্লাস R1 হয়ে গেল কত? R2 প্লাস R1 কত হয়ে গেল? না 28/2, দ্যাট ইজ 14। তাহলে R2 প্লাস R1 পেয়ে গেলাম, আর R2 মাইনাস R1 বলা ছিল কত? না 2। তাহলে এখান থেকে আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু? না বৃদ্ধির পূর্বে গোলকের ব্যাসার্ধ, মানে R1 এর ভ্যালু নির্ণয় করতে হবে, তার মানে ছোটোটার ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে যদি আমাকে এরকম বলা থাকে, আমি আগেই শিখিয়েছি A প্লাস B হচ্ছে X আর A মাইনাস B হচ্ছে Y, যেখানে A গ্রেটার দেন B, যদি ছোটোর ভ্যালু মানে হচ্ছে B এর ভ্যালু নির্ণয় করতে হলে আমি কী করবো? না X মাইনাস Y/2, আর যদি A এর ভ্যালু নির্ণয় করতে হলে X প্লাস Y/2। এটা প্রত্যেকের আশা করি মনে আছে, ঠিক আছে? যার মনে নেই তার একবার রিভাইজ করে নাও। তাহলে এখান থেকে ছোটোর ভ্যালু মানে R1 এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে R1 এর ভ্যালু কত হবে? না 14 মাইনাস 2/2, তার মানে কত হবে? না 6 সেন্টিমিটার। অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 225। বছরে কত শতাংশ সুদের হারে কোনো একটি টাকা 16 বছরে দ্বিগুণ হবে? অসাধারণ একটি প্রশ্ন। কোনো একটি টাকা দ্বিগুণ হওয়া এর মানে কি? আমি যদি n টাকা ব্যাংকে রাখি, সেটা আলটিমেট হয়েছে কত? না 2n। তাহলে n কী বাবা? n হচ্ছে প্রিন্সিপাল, 2n কি আমার অ্যামাউন্ট। তাহলে এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ কিছুই বলা হয়নি। যদি এরকম না বলা হয়ে থাকে, আমি এসআই বা সিম্পল ইন্টারেস্টের গল্পই ভাববো। তার মানে n টাকা 2n টাকা হয়েছে, তার মানে সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি গো? n, 2n মাইনাস n। তাহলে দেখো n টাকা রেখে আমি n টাকায় সুদ পেলাম, তাহলে কত পার্সেন্টেজ আমার সুদ হলো? না 100%। এই 100%কে বলা হয় এসআই পার্সেন্টেজ। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। আর আমরা জানি এসআই পার্সেন্টেজ কী করে পাওয়া যায়? এসআই পার্সেন্টেজ পাওয়া যায় না টাইমের সঙ্গে যদি রেট অফ পার্সেন্টেজ আমি কী করে দিই? গুণ করে দিই, তাহলেই আমি কী পাই? না এসআই পার্সেন্টেজ পাই। আর এখানে দেখো টাইম বলা হয়েছে 16, তাহলে রেট অফ পার্সেন্টেজ ভ্যালু কত হবে? 100/16, অ্যান্ড দ্যাট মিনস কত দিয়ে করে যায়? 4 দিয়ে, এখানে হচ্ছে 25 আর এখানে হচ্ছে 4, তার মানে 6.4% হচ্ছে আমার রেট অফ পার্সেন্টেজ ছিল। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন চলে যাই, 226। 500 টাকা মূলধনের ওপর 2 বছরের জন্য দুটি ভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত সুদের মধ্যে পার্থক্য 2.5 টাকা, তাদের সুদের হারের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, এই প্রশ্নটি WBCS মেন 2023-তে এসেছিল, এবং এই প্রশ্নটির মধ্যে একটা সুন্দর
জিনিস লুকিয়ে আছে। দেখো এখানেও সুদের পার্থক্য বলা হয়েছে, আর এখানেও সুদের হারের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে যদি দুই জায়গাতেই পার্থক্য থাকে, তাহলে আলটিমেট আমি ভেবে নেব যে এখানে সুদের গল্পই বলা হয়েছে 2.5 টাকা। তাহলে আমি এসআই পেয়েছি, ইন্টারেস্ট পেয়েছি কত না 2.5 টাকা। আর আমার নির্ণয় করতে হবে রেট অফ পার্সেন্টেজ কত, রেট অফ পার্সেন্টেজ কত, এটা মাথায় রাখবো। দুই জায়গাতেই যদি পার্থক্য থাকে তাহলে আর কোনো ব্যাপার না, আর তো কোনো গল্পই নেই। আমার কাছে এসআই দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে আমার নির্ণয় করতে হবে রেট পার্সেন্টেজ। আমরা সবাই জানি এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি, এটাই তো আমার ডাইরেক্ট ফর্মুলা। এসআই কত 2.5 ইন্টু কত 100, পি কত বাবা 500, আর টি কত বাবা 2। তাহলে এখানে দেখো 5 2 10, তার মানে হয়ে গেল কত আনসার 0.25। তাহলে 0.25% ছিল এদের মধ্যে সুদের পার্থক্য। আচ্ছা, দুঃখের বিষয় এখানে প্রশ্নটির অপশানে ভুল ছিল, একদম পরীক্ষার যে ডাইরেক্ট প্রশ্ন সেখানেও ভুল ছিল, এবং সেটা সবাই ঠিক করে নাও, 0 পয়েন্ট সব কটায় লাগিয়ে দাও। ঠিক আছে, 0.25% অপশান এ হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন 227। বলছে এ এবং বি একটি কাজ 12 দিনে, বি এবং সি 15 দিনে, এবং সি এবং এ 20 দিনে করতে পারে। তাহলে এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে করছে, বি এবং সি একত্রে সেই কাজটাই করছে 15 দিনে, এবং সি এবং এ একত্রে সেই কাজটাই করছে 20 দিনে। ইটস নট ইট। তাহলে এদের টাইমের কি এলসিএমই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে 12, 15, 20 এলসিএম কত 60। তাহলে 60 ইউনিট ওয়ার্ক এ প্লাস বি করছে 12 দিন। তাহলে এ প্লাস বি এর মিলিত এফিসিয়েন্সি কত না 60/12 5, বি প্লাস সি মিলিত এফিসিয়েন্সি 60/15 4, আর 60/20 3 হয়ে গেল সি প্লাস এর মিলিত এফিসিয়েন্সি। এবার যদি এদের এফিসিয়েন্সি যখন যোগ করব তখন দেখবো আমি দুটো এ পাচ্ছি, দুটো বি পাচ্ছি, আর দুটো সি পাচ্ছি। তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি কত হলো 5 4 9 3 12। তার মানে এরা একসঙ্গে একদিনে 12 ইউনিট কাজ করতে পারে। কিন্তু দুঃখের বিষয় এখানে দুটো এ, দুটো বি, দুটো সি কাজ করছে, কিন্তু আমার চাই একটা এ, একটা বি, একটা সি কাজ করছে। তাহলে 2 কমন নিলে আমার এদিকে কী হবে 2 ভাগ হয়ে যাবে। তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি কত হয়ে গেল 6 হয়ে গেল। এটা মাথায় রাখতে হবে যে দুটো এর, দুটো বি আর দুটো সি এর মিলিত এফিসিয়েন্সি 12 হয় একদিনের তাদের কাজ করার ক্ষমতা, তাহলে একটা এ, একটা বি আর একটা সি এর মিলিত এফিসিয়েন্সি কত হবে, এটা হাফ হবে, তাহলে 6 হয়ে যাবে। তাহলে 6 এফিসিয়েন্সি নিয়ে 60 ইউনিট কাজ করতে কত সময় লাগবে না 60/6, দ্যাট ইজ 10 ডেজ। অপশান বি হবে প্রশ্নের সঠিক সমাধান। ওকে গাইস, নেক্সট প্রশ্ন 228। দুটি সংখ্যার যোগফল 2490, দুটো সংখ্যা একটা এ একটা বি, এদের যোগফল বলা হয়েছে কত 2490। ইজ নট ইট। বলা হলো যদি একটি সংখ্যার 6.5% অন্যটির 8.5%-এর সমান হয়, তার মানে এ এর 6.5%, এ এর 6.5% ইজ ইকুয়াল টু বি এর 8.5%। এই লাইনটাই আমি লিখলাম, এটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম, এটা কিন্তু পরীক্ষা লেখার প্রয়োজন নেই। ডাইরেক্ট আমি বলতে পারি যে এ আর বি এর রেশিও হচ্ছে 8.5, মানে পরবর্তী যে পার্সেন্টেজটি আছে আর তার আগের পার্সেন্টেজ যেটা তাদের রেশিও। ঠিক আছে, তাহলে 8.5-এর তলায় 6.5 লিখে দাও, ব্যাস ডাইরেক্ট এ আর বি এর রেশিও পেয়ে গেলাম। পয়েন্ট দুজনেই দেখছি যে একটার পরে আছে, তার মানে কি পয়েন্টের কোনো ভ্যালু নেই। 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 17 85, 5 13 65, আর 17 আর 13 হয়ে গেল কি এদের রেশিও। এদের এবার কি দেখছি যোগফল বলা যায় 2490, 17 আর 13 যোগফল কত গো 30। তাহলে 30-এর ভ্যালু বলা হয়েছে কত আমার 2490, কত গুণ গো এখানে দেখতে পাচ্ছি 0 0 কেটে যাচ্ছে, মানে 3 8 24, 3 3 83 গুণ। তাহলে 17 ভ্যালু নির্ণয় করতে হবে, তার মানে 17 ইন্টু 83, 17কেও কী করবো 83 গুণ করবো, হ্যাঁ কি না বলবে, হ্যাঁ একদম ঠিক। 17কে 83 গুণ করলে কত পাবো 17 ইন্টু 83। আচ্ছা 83 এখানে 3, এখানে 7, তার মানে ইউনিট ডিজিট দিয়ে কাজ শেষ হয়ে যাচ্ছে, 3 7 21 একই হবে ইউনিট ডিজিট। এখানে এক ইউনিট ডিজিট একমাত্র একটি অপশানই আছে, গুণ করার দরকার নেই। যদি গুণ করতে হতো আমি কী করতাম 83কে ভাবতাম 80 + 3, ঠিক আছে, 17 8 কত 136, আর মানে একটা শূন্য বসিয়ে দাও, আর 3 17 মানে 51। এবার দেখো 1411 গল্প শেষ, তো বোঝা গেল। নেক্সট প্রশ্ন 229। বিক্রয় মূল্য 20% লোকসান হলে ক্রয় মূল্য কত শতাংশ ক্ষতি হয়? বাহ, বিক্রয় মূল্য 20% লোকসান, যাই বলুক আমি ফ্র্যাকশন করবো। 20% লোকসান মানে বলো তো, মানে 20% ফ্র্যাকশন হলে কত 5-এ 1, 5-এ 1 লোকসান, 5-এ 1 লোকসান। তাহলে বিক্রয় মূল্য লোকসান হচ্ছে মানে কি 5 হচ্ছে আমার বিক্রয় মূল্য, 5 হচ্ছে বিক্রয় মূল্য, 1 হচ্ছে আমার লস। তাহলে লসের সঙ্গে এসপি যোগ করলে তবেই তো আমি কী পাই সিপি পাই। তাহলে সিপি কত 5 + 1 6। তাহলে এই 1 টাকা যদি আমি লস 6-এর উপর বিচার করি তাহলে লাভ ক্ষতির পরিমাণ কত হবে, তাহলে 1/6 হয়ে যাবে। আর 1/6-এর ফ্র্যাকশন ভ্যালু আমি অনেকবার তোমাদের বলেছি, খুবই ইম্পর্টেন্ট, 1/6-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 16.23%। অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই 230। বলছে এ একা 21 দিনে একটি কাজ করতে পারে, খুব ভালো কথা, এ খুব
দক্ষ একজন মানুষ একাই 21 দিনে একটি কাজ শেষ করে ফেলতে পারছে। বলা হলো যে বি যে এ এর থেকে 40% বেশি দক্ষ, তার মানে এরও কম্পিটিটর এসে গেছে। কে? সে হচ্ছে বি। বলেছে বি এর থেকে 40% বেশি দক্ষ। এর মানে হচ্ছে আমি এখানে বলতে পারি যে যদি এর দক্ষতা 100 হয়, তাহলে বি এর দক্ষতা হবে কি এর থেকে 40% বেশি, মানে 140। তাহলে এই যে রেশিওটি বেরোলো না বাবা, এটি হচ্ছে কি বেরোলো, যে এফিসিয়েন্সি রেশিও বেরিয়ে গেল। আর দেখো এফিসিয়েন্সি রেশিও কত হচ্ছে না 7/5। ইটস নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। আর আমরা জানি যে এফিসিয়েন্সির সঙ্গে টাইম গুণ করলেই কী পাওয়া যায়, টোটাল ওয়ার্ক পাওয়া যায়। এটা সবাই জানি আমরা, টাইম অ্যান্ড ওয়ার্কের অনেকবার আমি এই কনসেপ্ট বলেছি। তাহলে এফিসিয়েন্সি এখানে দেখো আমি দেখতে পাচ্ছি এ 21 দিনে কাজটি শেষ করে, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে 5 × 21 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এবার সেই কাজটা যদি বিকে করতে হয়, বি তার এফিসিয়েন্সি নিয়ে করবে, মানে 7 দিয়ে করবে। তাহলে বি এর কত সময় লাগছে না 5 × 21/7, তার মানে কত হচ্ছে না 15 দিন। তাহলে বি কাজটা 15 দিনে শেষ করবে। অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল এই ধরনের প্রশ্ন কত সহজে একদম জাস্ট কনসেপ্ট দিয়ে, এফিসিয়েন্সির কনসেপ্ট দিয়ে কত তাড়াতাড়ি এই প্রশ্ন করা যায়। তো আজকে আমরা এই অবধি শেষ করলাম, 230 অবধি। নেক্সট ক্লাসে 231 থেকে আমরা প্রশ্নের সলিউশন শুরু করবো। আশা করবো তোমরা এই ধরনের কোশ্চেনের সলিউশন থেকে অনেক কিছু শিখতে পারছো। তোমরা আরও বেশি করে কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কোথায় আরও বেশি করে প্রবলেম হচ্ছে, আরও বেশি বেশি তোমাদের কনসেপ্ট জানতে হবে। সেই জায়গাগুলো আমি আরও বেশি তাড়াতাড়ি কভার করব। এবং অবশ্যই সাথে থাকবে। আর কী করবে না, ক্লাসগুলোকে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট 200টি প্রশ্নের পিডিএফ আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করা শুরু করো। তো চলো আজকে ক্লাস এখানেই শেষ হলো। গুড বাই।